আমাদের $2,554 মাথা পিছু আয় যেভাবে এগিয়ে চলছে তাতে 2026 সালে আমাদের মাথা পিছু আয় দাঁড়াবে $26,000। সম্প্রতি বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া, তারপরে আজিজ, এদের বিরুদ্ধে যে সকল ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশিত হয়েছে, কোন সাংবাদিকের পক্ষে কিন্তু এত তদন্ত করা সম্ভব না। তো আমরা ধারণা করি যে পুলিশের ভিতরেই কোন একটা ইউনিট তারা এগুলো ফাঁস করেছে, ফাঁস করে সাংবাদিকদেরকে দিয়েছে এবং সাংবাদিকরা এগুলো তাদের পত্রিকা প্রকাশ করেছে সরকারের নির্দেশেই, কারণ তাদের তো এত সাহস নাই। হঠাৎ করে সরকার কেন এই বেনজির, তারপরে আসাদুজ্জামান মিয়া, আজিজের উপর খেপলো, যারা হাসিনাকে ক্ষমতায় অবৈধভাবে বসিয়ে রেখেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল? ঘটনাটা কি? সাবেক আজি বেনজির কাণ্ডের পরপরই আরেকটি কাণ্ড সারা দেশে তোলপাড় তৈরি করেছিল, সেটি হলো আসাদ কাণ্ড। এটিকে অনেকে যাকে বলা হয় কটাক্ষ করে ফ্যাসাদ কাণ্ড হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন এবং এখানে অনেকে দুষ্টামি করে এটাকে বলা হয় ইনকুন্তুম ফ্যাসাদু, ইয়ে আসাদু ইনকুন্তুম ফ্যাসাদু, যে হে আসাদ, তুমি যা করেছো আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা বিরাট বড় একটা ফ্যাসাদ তৈরি করেছে। ইনকুন্তুম, ইনকুন্তুম আরবিতে যে শব্দটি, এটি আপনি যদি ব্যাখ্যা করেন, অনেকে সামাজিক মাধ্যমে এত স্ট্রং হয়ে গেছে, অসাধারণ সব বক্তব্য সেখানে ব্যবহৃত হয়। পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাবো, যুবলীগ নেতার ভয়, এই শিরোনামে যুগান্তর, প্রথম আলো সহ বাংলাদেশের সকল পত্রিকা একটি রিপোর্ট করেছে। আপনারা রিপোর্টটা দেখলে অবাক হবেন। ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেই অংশ বিশেষ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাবো, যুবলীগ নেতার ভয়, এই শিরোনামে যুগান্তর, প্রথম আলো সহ বাংলাদেশের সকল পত্রিকা একটি রিপোর্ট করেছে। আপনারা রিপোর্টটা দেখলে অবাক হবেন যে আওয়ামী লীগের, যুবলীগের এক নেতা নিজে বলছেন যে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে আমরা কোথায় পালাবো। তার মানে তিনি জানছেন, বুঝছেন যে বাংলাদেশে সমগ্র দেশেই আওয়ামী লীগ যারাই আছে তারা যে কোনো উপায়ে পুলিশ নির্ভর হয়ে বেঁচে আছে। এখন এই পুলিশ তাদেরকে সমর্থন করছেন বিদায় তারা এখনো টিকে আছে। পুলিশ যতক্ষণ তাদেরকে সমর্থন করবে ততক্ষণ টিকে থাকবে, পুলিশ না থাকলে তারা কোথায় পালাবে। দেখেন যুগান্তরের নিউজ, নিশ্চয়ই আপনারা এটা দেখতে পাবেন, সমগ্র পত্রিকায় এই রিপোর্টটা চলে এসেছে যে পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাবো। এটা হচ্ছে যুবলীগ নেতার ভয়। এই রিপোর্টটা 3 জুলাই প্রকাশ হয়েছে। আমি যদি একটু রিপোর্টটা শুরুতে একটু আপনাদেরকে শুনিয়ে নিই, তারপরে বিশ্লেষণ করি, তাহলে বুঝবেন যে আসলে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এবং শেখ হাসিনার সকলের এই পুলিশ প্রীতি, প্রশাসন প্রীতি এবং প্রশাসন নির্ভর হওয়ার কারণটা কি সেটা আপনারা বুঝতে পারবেন। উনি বলছেন আমরা যদি প্রশাসন পুলিশ নির্ভর হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না। তারপরে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে পড়ে তখন আমরা পালাবো কোথায়, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। এটি কিন্তু একজন শুধুমাত্র সাধারণ কোনো নাগরিক মন্তব্য করেনি, একটি পৌরসভার মেয়র এবং মানিকগঞ্জ যুবলীগের আহ্বায়ক। তিনি বলছেন যে আমরা যদি প্রশাসন পুলিশ নির্ভর থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে আমরা পালাবো কোথায়। তার মানে পুলিশ এখন নিরপেক্ষ নেই বিধায় তারা চলতে পারছে, তো পুলিশ নিরপেক্ষ হলে তারা চলতে পারবে না। এত ক্ষমতা থাকার পরেও তারা চলতে ভয় পায়, তার কারণটা হচ্ছে সমগ্র বাংলাদেশকেই আজকের এই আওয়ামী লীগ যুবলীগ শত্রু বানিয়ে ফেলেছে। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে দলীয় কার্যালয় কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন আমরা প্রশাসন ও পুলিশ নির্ভর হয়ে পড়লে কিন্তু আমাদের দেশ, আমাদের দল চলবে না। আজকে দল ক্ষমতায় আছে, আমরা গাবাসিয়ে কিন্তু চলছি, কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গাবাসিয়ে যাওয়া চলবে না। বড় বড় নেতাদের সঙ্গে ঘুইরা গাড়ির দরজা খুলে চামচামি করে যদি আমরা পদ নেই তাহলে আমরা সংগঠন চালাতে পারবো না। এই সময় যুবলীগের আহ্বায়ক আরো বলেন বিএনপি জামাত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কর্মীদের যদি উজ্জীবিত না করি, এ সুযোগে বিএনপি জামাত আবার চাঙ্গা হয়ে যাবে। তারা চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাবো। আশ্চর্য কথা, এটাই বাংলাদেশের মানুষ। আমরা এযাবৎকাল বলে এসেছি যে এই সরকার শুরু থেকে শেষ পর্যন্ত গত 16 বছর পর্যন্ত সম্পূর্ণটাই পুলিশ নির্ভর একটি সরকার, এবং এটা আজকের আমাদের কোনো বক্তব্য না, এটা এখন সমগ্র বাংলাদেশের যেখানেই আপনি যাবেন সকল তাদের নেতাকর্মীর বক্তব্য একই। এই দেশে পুলিশ নির্ভরতা এই ব্যক্তি তো বলেছে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলেই তিনি ভয় করছেন যে কোথায় পালাবেন। আর আমি তো বলছি যে পুলিশ নিরপেক্ষ হওয়ার দরকার নাই। পুলিশ যদি এখন যে আচরণ করছে তার 25% আচরণ কমিয়ে দেয়, একটু যদি স্পেস দেশের গণতান্ত্রিক মানুষগুলো পায় তাহলে 1 ঘন্টা এই সরকার টিকতে পারে না।
কিন্তু যা হচ্ছে গত 16 বছর পর্যন্ত দেখবেন যেখানেই গণতান্ত্রিক সমাবেশ সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারাই বিরোধী দলের নেতাকর্মীর উপর আক্রমণ করে, পুলিশই পোশাক পরে করে, পুলিশ সাথে থাকে, পুলিশের সামনে মারপিট করা হয়, পুলিশ সেখানে নিশ্চুপ থাকে, গ্রেপ্তার করলেও আবার গ্রেপ্তার করে বিরোধী দলের মানুষদেরকে। আজকের এই ব্যক্তির অনুভূতি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমাদের এদেশ থেকে পালানোর জায়গা থাকবে না, এটা বাস্তব সত্য কথা। যদি এই হয় বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশের 98% 95% মানুষই এই ফেসিবাদের কবল থেকে মুক্তি চায়, তাহলে তোমাদের এই পুলিশ যেভাবে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে এখান থেকে একটু সরে আসলেও তোমরা পালানোর রাস্তা আর পাবে না। সেটা আজ তোমরা অনুভব করছো, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সেই অনুভবটা করছি। এখন এই পুলিশকে এই ধরনের একটি পরিস্থিতির বাধ্য করেছে কারা? এই দেশটাকে এই ধরনের পরিস্থিতি কে তৈরি করে দিয়েছে? এই পুলিশ কেন নিরপেক্ষতা ভূমিকা পালন না করে কেন একটি দলের পক্ষে কাজ করবে? এই কাজগুলো নষ্ট করেছে কারা? এই ফ্যাসিবাদী সরকার করেছে। আপনারা জানেন বাংলাদেশের এখন একজন এমপি, মন্ত্রী, তাদের পর্যন্ত কোনো ধরনের সম্মান নেই। তোফায়েল আহমেদ সাহেব একবার রাগ হয়ে সংসদে বলেছিলেন, আওয়ামী লীগের নেতা, যে আমাদেরকে এখন এমপিদেরকে, মন্ত্রীদেরকে আমার আমলার কাছে জিম্মি হয়ে গিয়েছি, আমলার কাছ থেকে আমাদেরকে চলতে হচ্ছে, তাদের ক্ষমতা বেশি। আজ বাংলাদেশের সব জায়গায় চিত্র তাই। এই পুলিশদেরকে ভোটাধিকার, রাতের বেলা যে ভোট এই বাংলাদেশে হয়েছে, পুলিশ ডিপার্টমেন্ট সেই ভোট সংগঠিত করেছে। শেখ হাসিনা ভালো করে জানে যে দেশে আমার একজন সাধারণ কর্মীর চাইতে একজন পুলিশের কনস্টেবল অনেক গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা ভালো করে জানে যে এই পুলিশকে যদি আমি মূল্যায়ন করে রাখতে পারি তাহলে আমার ক্ষমতায় থাকা যাবে, কিন্তু আমার এই আওয়ামী লীগকে, কর্মীকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। আর সে কারণেই আজকে সমগ্র বাংলাদেশে এই চিত্র বলবৎ রয়েছে এবং আওয়ামী লীগই এখন তাদের নিজস্ব এই দুর্বলতার কথা প্রকাশ করছে। আপনারা জানেন বেশ কিছু দিন পর্যন্ত, প্রায় লাস্ট 1 বছরে আওয়ামী লীগের অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। তাদের চেয়ারম্যান, এমপি একে অপরের নির্বাচনকে কেন্দ্র করে বক্তব্য দিতে গিয়ে বলে, এখন আর আগের মতো ভোট হবে না যে তুমি চুরি করে আসবা। আমার এলাকার নির্বাচনী বিভিন্ন প্রার্থীরা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, তারা আওয়ামী লীগ যে এখন আর ওই আগের 3টি নির্বাচনের মতো অটো পাস হবে না। তার মানে কি, এইবার আওয়ামী লীগ বলছে একজন আরেকজনকে যে অটোপাস বিগত দিনে 3টা নির্বাচনে অটোপাস করে উপজেলা চেয়ারম্যান হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এইবার যেহেতু একটু দল নিরপেক্ষ, এখানে বিএনপি টিএনপি কেউ নাই, তো নির্বাচন তারা করবে, এখানে যেহেতু ফ্রি ফেয়ার ইলেকশন তারা করতে চায়, তারা সে কারণে নিজেরাই নিজেদেরকে বলছে অটোপাস হওয়ার সুযোগ নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? এই দেশে অটোপাসের সরকার, এই দেশে অটোপাসের প্রশাসন, এই দেশে তাদের নিজেদের লোকেরাই চুরি করছে, তারপরে ক্ষমতায় যাচ্ছে। আরেকজন এমপিকে শুনলাম তার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যাপারে কথা বলতে গিয়ে যে, তোমাকে মনে আছে যে গত নির্বাচনে তোমার ভোট কারচুপি করে তোমাকে জয়যুক্ত করিয়েছি, সেই সুযোগ আর পাবে না। এইভাবে করে পুলিশ প্রশাসন থেকে পর্যন্ত আমরা বক্তব্য শুনেছি, ভিডিও ভাইরাল হয়েছে, যে আমাদেরকে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সমগ্র জায়গায় জয়যুক্ত করে নিয়ে আসতে হবে। সম্প্রতি বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া, তারপরে আজিজ, এদের বিরুদ্ধে যে সকল ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশিত হয়েছে, কোন সাংবাদিকের পক্ষে কিন্তু এত তদন্ত করা সম্ভব না। তো আমরা ধারণা করি যে পুলিশের ভিতরেই কোন একটা ইউনিট তারা এগুলো ফাঁস করে সাংবাদিকদেরকে দিয়েছে এবং সাংবাদিকরা এগুলো তাদের পত্রিকা প্রকাশ করেছে সরকারের নির্দেশেই, কারণ তাদের তো এত সাহস নাই। হঠাৎ করে সরকার কেন এই বেনজির, তারপরে আসাদুজ্জামান মিয়া, আজিজের উপর খেপলো, যারা হাসিনাকে ক্ষমতায় অবৈধভাবে বসিয়ে রেখেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল? ঘটনাটা কি? এটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। শেখ হাসিনা অনিচ্ছা সত্ত্বেও এগুলো প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা ডাজন্ট কল দ্য শটস, সে এগুলো নিয়ন্ত্রণ করে না। এখন ইত্তেফাকের মতো পত্রিকা, কালের কণ্ঠের মতো পত্রিকা এবং ওই যে বদমাইশ বসুন্ধরা গ্রুপের কি কালের কণ্ঠ বোধ হয় না, কি পত্রিকার নাম, তারা যে প্রকাশ করছে, দেশের বাইরে থেকে একটা শক্তিশালী লবি, আমি এখন নাম বলবো না, তারা আরো নাম প্রকাশ করবে, কিছু আমলা এবং মন্ত্রীর নামও প্রকাশিত হবে। তারা চাইছে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন করতে। সুতরাং তাদের চাপে কিন্তু হাসিনা আছে। এই চাপের সুযোগেই এখন জনগণকে আমি বলছি, আপনারা রাস্তায় নামুন, এছাড়া কোনো আর কোনো রাস্তা খোলা নেই। তো এখন এগুলো তো হাসিনার অনিচ্ছা সত্ত্বেও প্রকাশিত হচ্ছে। কিন্তু স্যার, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিল, যেমন এখানে একটা দেখায় যে তারা বলেছে যে আইন শৃঙ্খলার স্বার্থে এই ধরনের খবর থেকে সতর্কতা অবলম্বন এবং সাংবাদিকতা নীতিমালা অনুসরণের জন্য অনুরোধ জানাচ্ছি। আবার আরেকটা লিখছে যে আপনার স্বাধীনতা এবং দেশ বিরোধী চক্র এবং তাদের দোসর বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসীরা এগুলো করতেছে, এগুলো বলতেছে। আবার আরেকটা আমি দেখাচ্ছি যে বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা বলেন যে যারা পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরেকজন বলেছেন যে পুলিশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা সবাই বিএনপি এবং জামাতের। আবার স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না। তার মানে এখন পুলিশই কি পুলিশকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে? না, পুলিশ হচ্ছে পুলিশ লীগ, একটার চেয়ে একটা আস্ত হারামজাদা। আপনি দেখেন সাইবার সন্ত্রাসী বলতে আমাকে সহ যারা বিদেশে বসে হাসিনার বিরুদ্ধে কথা বলি তাদেরকে চিহ্নিত করছে। এবং পুলিশের এই ধৃষ্টতা, একটা সরকারি কর্মচারী কিভাবে বিএনপি, জামাত বা যে কোনো দলের, রাজনৈতিক দলের নাম নিতে পারে। দৈবক্রমে যদি জামাত, বিএনপি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের কি হবে? তারা জানে তারা আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগের লোকের মতোই কথা বলে। বেনজিরও বলতো, বড় বড় পুলিশ অফিসাররা বলে, এই যে ডিবি হারুন থেকে সবাই কিন্তু আওয়ামী লীগের লোক এবং ছাত্রলীগের ক্যাডার ছিল ডিবি হারুন।
এটা কিন্তু নতুন প্রজন্ম ভুলে যায়, যা আবার হয়েছে হয়েছে, মাফ করে দেন, মাফ করে দেন। এই যে মাফ করে দেওয়ার সংস্কৃতি কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ। এরা চুরি করতে সাহস পায় কেন? জানে যে কিচ্ছু হবে না। লোকজন আমাদের হিংসা করে, ঈর্ষা করে, ঘৃণা করে না। যে সমাজ চোরকে ঘৃণা করে না, সে সমাজ সৎ পথে চলতে পারে না, স্বাধীনভাবে বাঁচতে পারে না। সুতরাং পুলিশের এই ধৃষ্টতা, তারা ওই যে চোরের মায়ের বড় গলা, তারা তো সবাই এক একটা মিনি বেনজির আহমদ, সবগুলোই। মানে ২-৪ জন, ১০০ জনের মধ্যে হয়তো ১ জন ২ জন পাবেন যে চুরি করে না, বেতনের টাকায় চলে। একটা কনস্টেবলও তো চাকরি নেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। কেন ঘুষ দিয়ে চাকরি নিয়েছে? যে ৫ লক্ষ টাকা দিলে আমি ২০ লক্ষ টাকা তুলবো, চুরি করব। এবং এটা সমাজ মেনে নিয়েছে। একটা পুলিশের অফিসারের তো ফাঁসি হয় নাই, ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয় নাই। সুতরাং ঐরকম কঠোর আইন ছাড়া, বিপ্লব ছাড়া দেশে কোনো পরিবর্তন আসবে না। সবচেয়ে আগে মনে রাখতে হবে, হাসিনা সরকার কোনো সাধারণ সরকার নয়, এটা একটা ফ্যাসিবাদী সরকার। এদেরকে আইনের মাধ্যমে, এদেরকে নির্বাচনের মাধ্যমে ১০০০ বছর চেষ্টা করলেও অপসারণ করা যাবে না। এই অবৈধ এই পথটাকে সার্জারি করতে, অপারেশন করতে হবে। এদেরকে আপনার ওই প্যারাসিটামল দিয়ে এই জ্বর আপনি কমিয়ে রাখতে পারবেন না। সাবেক আইজি বেনজির কাণ্ডের পরপরই আরেকটি কাণ্ড সারা দেশে তোলপাড় তৈরি করেছিল। সেটি হলো আসাদ কাণ্ড। এটিকে অনেকে মানে যাকে বলা হয় কটাক্ষ করে ফ্যাসাদ কাণ্ড হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন, এবং এখানে অনেকে দুষ্টামি করে এটাকে বলা হয় ইনকুন্তুম ফ্যাসাদু, ইয়া আসাদু ইনকুন্তুম ফ্যাসাদু, যে হে আসাদ, তুমি যা করেছো আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা বিরাট বড় একটা ফ্যাসাদ তৈরি করেছে। ইনকুন্তুম, ইনকুন্তুম আরবিতে যে শব্দটি, এটি আপনি যদি ব্যাখ্যা করেন, এবং অনেকে সামাজিক মাধ্যমে এত স্ট্রং হয়ে গেছে, অসাধারণ সব বক্তব্য সেখানে ব্যবহৃত হয়। তো এই যে আসাদ কাণ্ড আর বেনজির কাণ্ডের মধ্যে ডিফারেন্স হলো যে বেনজির কাণ্ডে তাকে কেউ ওন করেনি, পুলিশ বাহিনী ওন করেনি, তাদের মধ্যে কোনো যাকে বলা হয় প্রতিক্রিয়া তৈরি হয়নি। কিন্তু আসাদ কাণ্ডে এখানে পুলিশ রেসপন্ড করেছে, এবং আসাদ সাহেব নিজে সেটা তিনিও রেসপন্ড করেছেন। এখন আসাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, খুলনা ডিআইজি ছিলেন, এবং তাকে বলা হয় ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পুলিশ অফিসার, যিনি ভারপ্রাপ্ত অবস্থা অর্থাৎ ডিআইজি না হয়ে ডিআইজি দায়িত্ব পালন করেছেন। এবং কে পোস্টগুলো দীর্ঘদিন কে পোস্টগুলোতে তিনি যেভাবে থেকেছেন, এটি এই ক্ষমতার এই সময়টিতে তার মতো সৌভাগ্যবান অন্য কোনো তারকা পুলিশ কর্মকর্তা নেই। এবং তিনি আপাত দৃষ্টিতে বেনজিরের মতো নন। বেনজিরের মধ্যে যেমন একটা উদ্যত ভাব ছিল, সেখানে আসাদ মিষ্টভাষী, শান্তশিষ্ট, কম কথা বলেন। তো তার সেই যে দুর্নীতি, বেনজিরের বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে সে অনেক দুর্নীতি করেছে, কিন্তু আসাদের বডি ল্যাঙ্গুয়েজে ঠিক ওই দুর্নীতিগুলো ঠিক প্রকাশিত হচ্ছিল না। ফলে তিনি প্রায় নিরাপদে নির্বিবাদে ছিলেন। কিন্তু বেনজির কাণ্ডের পরে হঠাৎ করে যখন একটা পত্রিকা, সেই মানবজমিন, অসাধারণ একটা রিপোর্ট, মিয়া সাহেবের যত সম্পদ। তো আসাদুজ্জামানের মানে আসাদ, তার ভালো নাম আসাদুজ্জামান মিয়া, তো সেই মিয়া সাহেবের যত ধনসম্পত্তি বা যত সম্পত্তি, এরকম একটা হেডলাইন করেছিল, অসাধারণ একটা হেডলাইন। এবং সংবাদপত্রের জগতে, আমাদের সংবাদপত্রের জগতে যে কজন জীবন্ত কিংবদন্তি আছেন, তার মধ্যে মানবজমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী অন্যতম, শুধু অন্যতম নয়, আমি মনে করি প্রধানতম। তার পর্যায়ের এরকম মেধাবী সাংবাদিক এখন আর নেই। হয়তো অনেকে বড় পত্রিকায় আছেন, সম্পাদক হিসেবে আছেন, কিন্তু লেখক সত্তা, সাংবাদিকতার মান, সাহস সব মিলিয়ে যেটি ৮০ দশকের সংবাদপত্রের যে গৌরবোজ্জ্বল সময় ছিল, এবং সেই সময়টাতে যারা স্টার ছিলেন, এরকম একজন স্টার এখনো পর্যন্ত আকাশে জ্বলজ্বল করছেন, তিনি হলেন মতিউর রহমান। পরিস্থিতি মোকাবেলা করে তাকে অনেক কিছু করতে হয়, পত্রিকা চালাতে হয়। তিনিও মধ্যে বেশ কিছুদিন পালিয়েছিলেন, সেই নির্বাচনের 18 নির্বাচনের আগে বা পরে কোনো এক সময় অনেকদিন ইংল্যান্ডে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেও তার ভিতরে যে স্পিরিট অফ জার্নালিজম, এটা যায়নি। এরশাদের জমানাতে তিনি হুলিয়া পেয়েছিলেন, তার সেই বিখ্যাত লেখা যে দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, অসাধারণ লেখা, যারা পড়েছেন, এটা একটা মাস্টারপিস অফ জার্নালিজম। তো ওইরকম তার সেই মেধাপ্রসূত একটা হেডলাইন, মিয়া সাহেবের যত সম্পত্তি। তো এই মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার কয়টি ফ্ল্যাট আছে, কয়টি জমি আছে, তার কী কী আয় রোজগার আছে, এগুলো নিয়ে তিনি যে ফিরিস্ট দিয়েছিলেন, এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বেনজির এই ঘটনা চাপা পড়ে যায়। আসাদুজ্জামান মিয়া তখন দেশের বাইরে ছিলেন, এবং তিনি বাধ্য হন এসে সামাজিক মাধ্যমে কথা বলতে, এবং তিনি বলতে বাধ্য হন যে আমি অমুক তারিখে দেশে আসছি, 22 তারিখে দেশে আসবো, চিকিৎসার জন্য আছি, সব মিথ্যা, ইত্যাদি ইত্যাদি। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো, বেনজির যখন তার পক্ষে সাফাই গাইলেন, তখন ওটা রিয়াকশন হয়েছিল নেতিবাচক। এর কারণ হলো তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না, এবং তিনি যেভাবে পুলিশের আইজি থাকতে কমান্ডিং একটা ভয়েস নিয়ে কথা বলেছেন, ঠিক সেই বিনয়টা, ভদ্রতা তার ছিল না। ফলে তার বক্তব্য তার জন্য কাল সাফ হয়ে দাঁড়ায়। কিন্তু আসাদুজ্জামান মিয়ার যে বক্তব্য, এটা ছিল অর্ডিনারি, সাধারণ, হাম্বলনেস ছিল, ভদ্রতা ছিল।
তো যার জন্য এটা নিয়ে কোনো বিরূপ সমালোচনা ওই মুহূর্তে হয়নি। এটি গেল এক। 2 নম্বর হলো তার রিটায়ারমেন্টের পরে তার ভিতরে কিছু বেসিক পরিবর্তন এসেছে। তিনি মুখে দাড়ি রেখেছেন, তার সাদা দাড়ি, মাথার চুল সাদা, তিনি কলপ ঠলপ মেখে খেজাব মেখে ঠিক তারুণ্য ধরে রাখার যে প্রবৃত্তি অনেকেই করে বৃদ্ধ বয়সে, মূলত মানে তার যে অপোজিট সেক্সের লোকদেরকে আকর্ষণ করার জন্য। তো এই জিনিসটা আসাদ মিয়ার মধ্যে না থাকার কারণে তিনি তার যে বার্ধক্য বা তার যে পরিণত বয়স এটিকে তার চুল এবং দাড়ির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো একজন লোক দাড়িওয়ালা একজন মানুষ এইভাবে বলছে, মানুষ ইচ্ছা করলেও কিন্তু উত্তেজিত হতে পারেনি। এরপরে যেটি হয়েছে সেটি হলো আসাদ মিয়ার যে তথ্য, তার যে ব্যক্তিগত আইডেন্টি কার্ড, ভোটার আইডি, এই তথ্য অন্যান্য তথ্য যেটা পুলিশের কাছে সংরক্ষিত থাকে, এটি মানে পাচার হয়ে গেছে, কর্তৃপক্ষের কাছে চলে গেছে। এবং এই কাজে যে সহযোগিতা করেছে, যার মাধ্যমে পুলিশের একজন কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বা গাজীপুর জেলা পুলিশে তিনি কর্মরত ছিলেন, তো সেই ভদ্রলোকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং এটি পুলিশের মধ্যে কিন্তু নিদারুণ আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে। আর যারা আমজনতা আছে তারাও কিন্তু আলোচনা করছে যে ঠিক আছে, আসাদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটা তিনি ফেস করবেন, মোকাবেলা করবেন, ভালো কথা, কিন্তু তথ্য তো অবারিত। এখন আমি নিজেও যদি আসাদ মিয়ার তথ্য জানতে চাই বা আমার তথ্য যদি আসাদ মিয়া জানতে চান, তো ইজিলি সেটা তিনি চাইতে পারেন, নিতে পারেন। এখন তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো তথ্য দিতেই সরকার বাধ্য, যে কোনো নাগরিক সম্পর্কে যে কোনো তথ্য। যদি আদারওয়াইজ আনলে, যেমন আয়করের তথ্য আমার ব্যক্তিগত অধিকার, এটি ইচ্ছা করলেও কেউ নিতে পারবে না আদালতের নির্দেশ ছাড়া, আমার ব্যাংকের গোপন তথ্য। কিন্তু অন্যান্য যেগুলো তথ্য রয়েছে, যেগুলো সংরক্ষণ করা থাকে, এগুলো ইচ্ছা করলে নির্বাচন কমিশন থেকে কারো বাবার নাম, পিতার নাম, ব্যক্তিগত জিনিস কেউ চেয়ে নিতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো সেই দিক থেকে আসাদ সাহেবের যে তথ্যগুলো দেওয়া হয়েছে, এগুলো খুবই সাধারণ, অর্ডিনারি তথ্য। এবং এই তথ্য দেওয়ার কারণে কারো চাকরি যাবে, এটা পুলিশ বাহিনীর অনেকে কিন্তু মেনে নিতে পারছেন। এবং বিশেষত একজন রিটায়ার্ড কর্মকর্তার কারণে এই ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, যারা আছেন ক্ষমতায় তাদের মধ্যে, এটা অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু স্বাভাবিকভাবে নিতে পারছেন না। এটি গেল 1 নম্বর ফ্যাসাদ। 2 নম্বর ফ্যাসাদ হলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, অর্থাৎ বিসিএস করা পুলিশ কর্মকর্তাদের যে সমিতি রয়েছে, এই সমিতির কর্মকর্তারা অতি সম্প্রতি একটা বিবৃতি দিয়েছেন। এবং এই বিবৃতি নিয়ে সাংবাদিক, গণমাধ্যম এবং সাধারণ মানুষ, পুলিশ, এদের মধ্যে শুরু হয়ে গেছে বিতণ্ডা। কেন তারা এই কথা বলল? তারা কি লাঠির ভাষায় কথা বলতে চায়, বন্দুকের ভাষায় কথা বলতে চায়, হাতে গুলি নিয়ে আমাদের? প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো সবগুলো ভিডিও দেখার পরে এবং সকলের কথা শোনার পরে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই এখন এই ভিডিওর নিচে দেখেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।